কি হলো, এত দেরি কেন? দেরি কি ভাইয়া? এ কি হ্যাঁ বলো। ধরো হাইড্রোজেন নিলাম, আয়োডিন নিলাম, তাহলে কি তৈরি হবে? বা তোমরা একটা নর্মাল বিক্রিয়া অনেক আগে পড়ে আসছো, যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এটা তো তোমরা পড়ে আসছো। তো হাইড্রোজেন এবং আয়োডিন যদি নেওয়া হয়, তাহলে এখানে তৈরি হবে হচ্ছে 2 অণু হাইড্রোজেন আয়োডাইড। মানে মেন কথা, তৈরি হবে হাইড্রোজেন আয়োডাইড। সমতা করার জন্য, যখন এখানে 2টা হাইড্রোজেন 2টা আয়োডিন, এখানে 2 দিয়ে গুণ দিলেই সমতা হয়ে গেল। তোমাকে সমতা করে আসছি আমি, কিন্তু সমতা করে আসছি না, করে আসছি। তো এ হলো হাইড্রোজেন আয়োডাইড। আচ্ছা, এইটাতে কি তৈরি হবে বলো? নাইট্রোজেন এবং হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে? তাহলে কিন্তু তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়া, NH3, তাই কিনা? হ্যাঁ, তো এটা যদি আমি সমতা করি, তাহলে দেখো 3টা, তো এটাকে যদি 2 দিয়ে গুণ দেই, তাহলে নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 6টা, তাহলে এখানে 3 দিয়ে গুণ দিতে হবে। সো এই হলো 2টা বিক্রিয়া। আমি এখন এক কাজ করি, এই 2টা বিক্রিয়া নিয়ে তোমাদেরকে একটু কথা বলি, পাশাপাশি। যে ধরো তুমি একটা বিক্রিয়ার পাত্র নিলা, নোট করবা, হ্যাঁ নোট করবা। ধরো তুমি একটা বিক্রিয়ার পাত্র নিলা, এখন এই পাত্রের মধ্যে তুমি দিলা হাইড্রোজেন, দিলা আয়োডিন, হ্যাঁ হাইড্রোজেন দিলা, আয়োডিন দিলা। তো একটু দেখো তো, দেখো একটু একটু খেয়াল করো, যে হাইড্রোজেন এবং আয়োডিন যে তুমি দিলা, তৈরি হচ্ছে কি হাইড্রোজেন আয়োডাইড। ভাই এটা কি এমনি এমনি তৈরি হচ্ছে? না, হাইড্রোজেন ক্ষয় হতে থাকবে, আয়োডিন ক্ষয় হতে থাকবে, হাইড্রোজেন আয়োডাইড তৈরি হতে থাকবে, তাই কিনা? জাস্ট এতটুকু মাথায় ঢোকাও। দেখো দেখো দেখো, ঠিক আছে, হাইড্রোজেন দিলা, আয়োডিন দিলা, এটা যে তৈরি হবে, কোথা থেকে তৈরি হবে? কোথা থেকে তৈরি হবে বলো? এটা তৈরি হবে, হাইড্রোজেন ভেঙে যাবে, আয়োডিন ভেঙে যাবে, 2টা যুক্ত হবে, যুক্ত হয়ে এটা তৈরি হবে। তার মানে হাইড্রোজেন ক্ষয় হতে থাকবে, আয়োডিন ক্ষয় হতে থাকবে, হাইড্রোজেন আয়োডাইড কি হবে? বাড়তে থাকবে, তাই কিনা? এটা কি বুঝতে পারছো? যে তাহলে এই দিকটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক। এই সাইডটাকে তো আমরা বলি বিক্রিয়ক, আর এই সাইডটাকে আমরা কি বলি? উৎপাদ, তাই না? উৎপাদ। তো বিক্রিয়ক কি হবে? বিক্রিয়ক সবসময় ক্ষয় হবে, এবং উৎপাদ কি হবে বলো? উৎপাদ হচ্ছে তৈরি হবে। সো মেন কনসেপ্ট হচ্ছে বিক্রিয়ক ক্ষয় হয়ে উৎপাদ তৈরি হতে থাকবে। তো ধরো এখানে তুমি হাইড্রোজেন দিলা, আয়োডিন দিলা, দেখবা যে বিক্রিয়া হচ্ছে, টকবক টকবক করতেছে, ফুটতেছে, হ্যাঁ, বা এরকম মনে হবে, মানে কিছু একটা দেখে তুমি বুঝবা যে বিক্রিয়া হচ্ছে, তার মানে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে। হ্যাঁ, দেখবা যে এই জায়গাটা নড়াচড়া নড়াচড়া করছে, বিক্রিয়া হচ্ছে, বোঝা যাবে, বোঝা যাবে। একটা সময় যে, একটা সময় যে তুমি দেখবা, তোমার কাছে মনে হবে এই জায়গাটা স্থির হয়ে গেছে। মানে সমুদ্রে পানি যেমন ঢেউ চলে, ঢেউ চলে, বোঝা তো যায় যে ঢেউ চলতেছে। একটা সময় পরে যেহেতু এটা স্থির হয়ে, যে যদি স্থির হয়ে যায় বোঝা তো যাবে। তো একটা সময় পরে যে দেখবা যে এটা স্থির হয়ে গেছে, তখন তোমার কাছে মনে হবে বিক্রিয়া মনে হয় থেমে গেছে, তাই কিনা? ওই জায়গাটা স্থির হয়ে যাওয়া মানে কি? বিক্রিয়া থেমে যাওয়া, তাই কিনা বলো? এই জায়গা স্থির হয়ে যাওয়া মানে কি? বিক্রিয়া থেমে যাওয়া। এখন কথা হচ্ছে যে এই যে স্থিরটা দেখাই, এটা কি আসলেই বিক্রিয়া থামে নাকি থামে না? মানে তুমি দেখছো বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হচ্ছে, একটা সময় পরে হুট করে দেখলা যে সব কিছু স্থির, মনে হচ্ছে বিক্রিয়া থেমে গেছে। বাট আসলে কি বিক্রিয়া কখনো থামে? কি মনে হয়, বিক্রিয়া কি থেমে যেতে পারে? হ্যাঁ, বিক্রিয়া থেমে যেতে পারে, আবার নাও তো থামতে পারে, নাও তো থামতে পারে, তাই না? সো এজন্য আমাদেরকে একটা জিনিস বোঝা লাগে, সেটা হচ্ছে
রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন, বা বাংলায় এটাকে বলা হয় বিক্রিয়ার হার, বাংলায় এটাকে বলে বিক্রিয়ার হার। তোমরা ফিজিক্সে কি পড়েছো বলো তো? গতিবেগ পড়েছো না? যে যদি একটা গাড়ি হয়, হ্যাঁ, একটা গাড়ি এই রাস্তা দিয়ে চলতেছে, তাহলে কি 5 মিটার পার সেকেন্ড এটার ভেলোসিটি, 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে যে এই গাড়িটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে আগাচ্ছে, প্রতি সেকেন্ডে 5 মিটার করে আগাচ্ছে, তাই কিনা? নামাজের ব্রেক দিব 50-এ দিব, একটু ওয়েট করতে হবে, কারণ আসলে সব জায়গায় একই সাথে আজান দেয় না, তো কিছু জায়গায় পরে দেয়, কিছু জায়গায় আগে দেয়। সো আমি যদি আগে দেই, তখন যাদের পরে নামাজ তারা দেখবা যে ওরা ক্লাসের শুরুতে এসে দেখবে আবার ওখানে আজান দিচ্ছে, বুঝছি? সো আমরা 50-এ দিব। সো দেখো, গাড়ির একটা বেগ থাকে, গাড়িটা সামনে আগায়, তেমন বিক্রিয়ারও একটা বেগ থাকে, বিক্রিয়ারও একটা বেগ থাকে, কিন্তু যে বিক্রিয়াটা কত দ্রুত হচ্ছে। সব বিক্রিয়া তো সমানভাবে হয় না। তুমি মনে করো ঠান্ডা পানিতে চিনি দিলা, তাহলে যত দ্রুত মিক্স হবে, হবে কি? হবে না। তুমি যদি গরম পানিতে চিনি দাও, তখন কিন্তু দ্রুত মিক্স হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা জায়গায় বিক্রিয়ার একটা গতিবেগ আছে, প্রত্যেকটা জায়গায় বিক্রিয়ার গতিবেগ আছে। কোন বিক্রিয়াটা জোরে হচ্ছে, কোন বিক্রিয়া আস্তে হচ্ছে। কিছু কিছু বিক্রিয়া যখন ইন্ডাস্ট্রিতে যায় আমরা, তখন দেখি যে সারাদিন রেখে দিচ্ছে, হ্যাঁ, সারাদিন রেখে দিচ্ছে, বিক্রিয়া হয় না, বিক্রিয়া হয় না, কোনো একটা সময় যে হয়, ততক্ষণ তো আর বসে রাখা যায় না। সো বিক্রিয়া হইতে সময় লাগে, কিছু বিক্রিয়া দ্রুত হয়, কিছু বিক্রিয়া আস্তে হয়। এখন বিক্রিয়ার হার কি জানো? বিক্রিয়ার হার হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ, যে পরিমাণ বিক্রিয়ক, বিক্রিয়ক পদার্থ কি হয়? ক্ষয় হয়, ক্ষয় হয়। ক্ষয় হয় মানেই তো বিক্রিয়া করে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ ক্ষয় হয়, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে প্রতি সেকেন্ডে কি হবে বলো? প্রতি সেকেন্ডে কি হয়? তোমার বিক্রিয়ক কি হয়? কমতে থাকে, উৎপাদটা পরিণত হতে থাকে, উৎপাদে পরিণত হতে থাকে। বুঝাইতে পারি নাই মনে হয়? প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ ক্ষয় হয়ে বা বিক্রিয়া করে, তাকে বলা হয় বিক্রিয়ার হার। মানে ওই যে প্রতি সেকেন্ডে যত দূর যায়, ওটা হচ্ছে গাড়ির বেগ। তাহলে বিক্রিয়ার হার কি? প্রতি সেকেন্ডে কত পরিমাণ বিক্রিয়ক ক্ষয় হয়। এটা বুঝতে পারছো কিনা? তাহলে এটাকে আরেক ভাবে বলতে পারবো না যে যতটুকু বিক্রিয়ক ক্ষয় হবে, ঠিক ততটুকুর ইকুইভ্যালেন্টই কিন্তু আমার উৎপাদ তৈরি হবে। সো এটাও আমি বলতে পারি যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ, যে পরিমাণ কি উৎপাদ পদার্থ, উৎপাদ পদার্থ তৈরি হয়, তৈরি হয়, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ ক্ষয় হয়, অথবা প্রতি সেকেন্ডে যে পরিমাণ উৎপাদ পদার্থ তৈরি হয়, তাকেই বলা হয় বিক্রিয়ার হার। ওকে, তাহলে এতদূর ক্লিয়ার কিনা ভাই? বস সবাই একসাথে বলো তো, ক্লিয়ার কিনা? শেষ, সাম্য অবস্থা বোঝা শেষ। আমি জাস্ট আর একটা লাইন বলবো, তুমি এমনি বুঝে যাবা, তুমি এমনি বুঝে যাবা। ক্লিয়ার কিনা বলো? প্রতি সেকেন্ডে বিক্রিয়ক কতটুকু ক্ষয় হচ্ছে, বা প্রতি সেকেন্ডে উৎপাদ কতটুকু তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। ওকে বস, ক্লিয়ার? ওকে, এবার আসো, ধরো এখানে দেখো, ধরো এই একটা গাড়ি, ঠিক আছে, এই একটা গাড়িতে তোমার ফ্রেন্ড যাইতেছে, হ্যাঁ, এখন ওর দেখা দেখি তুমিও কি করেছো, একটা গাড়ি বাইক নিয়ে আসছো। বাইক তো না, এখন তোমার কাছে বাইক নাই, তুমিও একটা গাড়ি নিয়ে আসছো। আসলে বাইক তোমার কাছে ছিল, বাট বাইক আঁকানো কঠিন, তো এই জন্য আঁকাইলাম না, তো গাড়ি আঁকানো সোজা। তো ধরো
তোমার এই ফ্রেন্ড ও চলতেছে 5 মিনিট, এই অবস্থাটাই তোমাদের মধ্যের দূরত্বের কি কোনো পরিবর্তন হবে? ও 5 মিটার গেলে তুমিও 5 মিটার যাবা, ও যদি 5 মিটার যায় তুমিও 5 মিটার যাবা। দেখে মনে হবে যে ও আর তুমি স্থির, ও যত দূর যাচ্ছে তুমিও তত দূর যাচ্ছ। তোমাদের মাঝের এই দূরত্বটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না। তার মানে কি একজন আরেকজনের সাপেক্ষে মনে হচ্ছে স্থির, একজন আরেকজনের সাপেক্ষে মনে হচ্ছে স্থির। তেমনি প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ ক্ষয় হয়, হ্যাঁ, উভমুখী বিক্রিয়া পড়েছো না? উভমুখী বিক্রিয়া, তাই না? এ প্লাস বি বিক্রিয়া করে যদি সি প্লাস ডি তৈরি হয়, আবার সি প্লাস ডি ভেঙে কি হবে? এ প্লাস বি তৈরি হয়, পড়েছো না? এটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এই যে শেষ। সো দেখো প্রথমে কি হবে? প্রথমে এ প্লাস বি ভাঙবে, প্রথমে এ আর বি কি হবে? ব্রেক হবে। ব্রেক হবে, সি প্লাস ডি কি হবে? তৈরি হবে, তৈরি হবে। যখন তাহলে নামাজের ব্রেকটা দিয়ে দেই, আর নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট চ্যাপ্টারে, ঠিক আছে? নামাজ ব্রেক হচ্ছে কয়টা থেকে বলো? বাজে হচ্ছে 6:53 থেকে 7:05 পর্যন্ত দিলাম নামাজের ব্রেক। ওকে, ঠিক আছে, থাকো তাহলে। আল্লাহ হাফেজ, দেখা হবে। আর শোনো, কখনো হার মানা যাবে না, এটুকু মনে রাখো, যে লাইফের কোনো জায়গায় কোনোভাবে হার মানা যাবে না। একটা কথা মনে রাখবা, যে যারা হেরে যায় তারা আসলে, মানে যারা পড়ে যায় তারা কখনো হারে না, যারা পড়ার পরে উঠার চেষ্টা করে না তারাই শুধুমাত্র হারে। তো তুমি পড়ার পরে সবসময় চেষ্টা করবা উঠে দাঁড়ানো। যদি তুমি উঠে দাঁড়ানোর চেষ্টা না করো তাহলে কিন্তু তুমি হেরে যাবা। ঠিক আছে? শোভন ভাই চলে আসছে, হ্যাঁ, আর নামাজের ব্রেক দিছি ভাই, ঠিক আছে? 7:05 পর্যন্ত দিছি, নাকি কমাই দিব? হ্যাঁ, ওকে, আমি দিয়ে ফেলছি ভাই, মনে হয় চলে গেছে অনেকে। ঠিক আছে, থাক তাহলে। হ্যাঁ, শোভন ভাই চলে আসছে, তাহলে তোমরা ব্রেকে যাও, তারপরে আবার এসে ক্লাসে জয়েন করো। ওকে, আল্লাহ হাফেজ। তোমরা সবাই কেমন আছো? ইয়েস, উই আর ব্যাক। ওয়ালাইকুম আসসালাম। নামাজের ব্রেক শেষ, ব্রেক শেষে আমরা ফিরে আসলাম। কথা কি শোনা যাচ্ছে সবার কাছে? আচ্ছা, যাক, তোমাদের রেসপন্স দেখে মনে হচ্ছে যে আমার কথা শোনা যাচ্ছে। তাহলে আজকে হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। আমি ভালো আছি রে ভাইয়া, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য একটা হিউজ সুখবর আছে, বিশাল বড়, এত বড় একটা সুখবর। তোমরা কি জানতে চাও সুখবরটা কি? এত বড় সুখবর, এত, মানে একটু বড় করে দেখাবো, এই যে এত বড়। সেটা হচ্ছে এই চ্যাপ্টার শেষে তোমাদের জৈব রসায়ন শুরু হবে।
এবং সেই জৈব রসায়নের ক্লাসগুলো নিবে শাওন ভাই। ঠিক আছে? ইয়েস, আমি নিজেও খুব এক্সাইটেড। আজকের ক্লাসে বাই দ্য ওয়ে আরেকটা বিষয়, তোমাদের সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস ওই জৈব রসায়নের পরে হবে, বুঝছো? আচ্ছা, আগের স্লাইডটা দেখাচ্ছি তোমাদের। এই প্রত্যেকটা চ্যাপ্টার শেষেই তো সিকিউ এমসিকিউ সলভ ক্লাস হয়, তাই না? আচ্ছা দাঁড়াও, একটা মিনিট একটু দাঁড়াও, একটা কাজ করে আস। ঠিক আছে, তো প্রতি চ্যাপ্টার শেষে কি হয়? প্রতি চ্যাপ্টার শেষে তোমাদের সিকিউ এমসিকিউ সলভ ক্লাস হয়, তাই না? সিকিউ এমসিকিউ সলভ ক্লাস হয়, তো এই সলভ ক্লাসটা আমরা জৈব রসায়নের পরে নিব, বুঝছো? জৈব রসায়নের পরে নিব, ঠিক আছে? স্যার আপনার ক্লাস করতে ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা সবাই মিলেই ক্লাস নিব। আমাদের কেমিস্ট্রি টিমকে কি বলা হয় জানো? আমাদের কেমিস্ট্রি টিমকে বলা হয় ট্রিপল এসএইচ টিম। ট্রিপল এসএইচ মানে কি? এই তো আমাদের গুরু শাওন ভাই, শাওন ভাই, তারপরে আমি, এরপরে শিশির। এই তিনজন মিলে আমরা তোমাদের পুরো রসায়ন কোর্সটা শেষ করব, ঠিক আছে? অনেক ভালো করে শেষ করব। তাহলে এই ছিল একটা অ্যানাউন্সমেন্ট। আর জৈব রসায়নের পরে আমরা এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ সলভ ক্লাসগুলো শেষ করব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে আজকে আমরা কি পড়াবো দেখো। আমরা জারণ বিজারণ সবকিছু শেষ করছি, তাই না? অলরেডি তোমরা পড়তেছো কি? উভমুখী বিক্রিয়া এবং এই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। খেয়াল করো তো তোমরা বুঝতে পারছো কিনা। আমি আবার একটু শুরু থেকে আসি। দেখো, আজকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা পড়বো এবং লাসাতেলিয়ারের নীতি আলোচনা করব। তো খেয়াল করো, এই যে একটা বিক্রিয়া, যখন আমরা একটা অ্যারো দেখি এটাকে আমরা বলি কি একমুখী বিক্রিয়া, বুঝছো? কিন্তু অ্যাকচুয়ালি এই যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হওয়ার সাথে সাথে দেখা যায় কি যে সে আবার উল্টা পথেও বিক্রিয়া করতে শুরু করে, ঠিক আছে? এই যে নাইট্রোজেনের হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে বাচ্চারা? অ্যামোনিয়া তৈরি করে, ঠিক আছে? কিন্তু এই অ্যামোনিয়া তৈরি হওয়ার সাথে সাথে তারা আবার উল্টা পথেও বিক্রিয়া করে, ঠিক আছে? এই অ্যামোনিয়া তৈরি করার সাথে সাথে তারা কি করে? উল্টা পথেও আবার চলে আসে। তো যে বিক্রিয়াগুলা একই সাথে সম্মুখ এবং পশ্চাৎ দুই দিকেই চলতে থাকে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। বুঝতে পারছো ভাইয়া? উভমুখী বিক্রিয়া। এতক্ষণ তোমাদের ভাইয়া কিন্তু সুন্দর করে সবকিছু বুঝাইছে, তাই না? বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়, এটাই তো ছিল নাকি? হ্যাঁ, শাওন ভাইয়া ক্লাস নিবে তো, সবাই আমরা ক্লাস নিব। আমরা তিনজনই তোমাদের রসায়ন ক্লাস নিব, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই এই পোর্শনটুকু ছিল, তাই না? এতক্ষণ আমরা এটা বুঝলাম। এখন খেয়াল করে দেখো, আমরা এবার কি পড়তেছি। এবার তোমরা শিখছো হচ্ছে বিক্রিয়ার হার, তাই কিনা? প্রতি সেকেন্ডে যে পরিমাণে বিক্রিয়ক বিক্রিয়া করে তাকে বিক্রিয়ার হার বলে। এই হচ্ছে বিক্রিয়ার হার সম্পর্কে মোটামুটি তোমরা ক্লিয়ার হইছো। তাহলে এই হচ্ছে উভমুখী বিক্রিয়া। যখন দেখো বিক্রিয়ক উৎপাদের দিকে যায়, উৎপাদ আবার বিক্রিয়কের দিকে যায়, তাই তো? সাম্যাবস্থা ক্লিয়ার না সবার কাছে? একদম ক্লিয়ার বাচ্চারা, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, তার মানে যে অবস্থায় সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যায় তাকে আমরা বলি সাম্যাবস্থা। এবার তোমাদেরকে খুব সুন্দর একটা গ্রাফ দিয়ে ব্যাখ্যা করব, বুঝছো বাচ্চারা? এবার কি করব, আচ্ছা তোমাদের অ্যানাউন্সমেন্ট একটু পরে দেই। এবার আমরা একটা গ্রাফ দিয়ে ব্যাখ্যা করি। লেখো সাম্যাবস্থার লেখচিত্র। দেখো বিক্রিয়ার হার বিক্রিয়ার হার বনাম সময় লেখচিত্র। বিক্রিয়ার হার বনাম সময় লেখচিত্র। আচ্ছা বাচ্চারা, কেউ কি বলতে পারবা যে লেখচিত্র শব্দের ইংরেজিতে কি বলে? এই শব্দটার ইংরেজিতে কি বলে বলতো? লেখচিত্র, এটাকে ইংরেজিতে কি বলে? দেখি তোমরা পারো কিনা। এই হচ্ছে, আমরা একটা লেখচিত্র আঁকবো এখন। হ্যাঁ, দেখো আমরা, গ্রাফ, আমরা গ্রাফ আঁকবো।
তো গ্রাফের মধ্যে কি থাকে আমরা প্রত্যেকে জানি, গ্রাফের মধ্যে থাকে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, তাই না? এই হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা কাকে রাখি? স্বাধীন চলককে রাখি, যে চলকটা ইচ্ছাকৃত ভ্যালু গ্রহণ করতে পারে, স্বাধীন চলক। আর ওয়াই অক্ষ বরাবর আমরা রাখি হচ্ছে অধীন চলককে। তো এটা লেখার দরকার নাই। এই ওয়াই অক্ষ বরাবর আমরা রাখবো এবার বিক্রিয়ার হারকে। বাচ্চারা আমরা কাকে রাখবো? বিক্রিয়ার হার অথবা রেট অফ দ্য রিঅ্যাকশন, অর্থাৎ একটা বিক্রিয়া কত দ্রুত সংঘটিত হয় সেটা। আর এক্স অক্ষ বরাবর আমরা রাখবো সময়কে। সময়কে। এই গ্রাফটা খুব সুন্দর করে এখন বুঝতে হবে তোমাদের সবাইকে, সবাইকে সুন্দর করে বুঝতে হবে। দেখো দেখো এই গ্রাফটা খুবই সুন্দর করে বুঝতে হবে। লেখা হয়েছে কি তোমাদের? লেখা হলে এবার মনোযোগ। খেয়াল করো, শুরুতে আমরা যদি এই বিক্রিয়াটার জন্য চিন্তা করি, দেখো বাচ্চারা, আমরা ধরো যে এই বিক্রিয়াটার কথাই চিন্তা করলাম, যে নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তোমরা বিক্রিয়াটা লিখো, 2টা অ্যামোনিয়া তৈরি করে। বুঝছো সিনারিওটা? চিন্তা করো, ধরে নাও যে তুমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? কেমিক্যাল ইঞ্জিনিয়ার। সবাই আমিন বলো। বাচ্চারা সবাই আমিন লিখো, আমিন, যে আমরা সবাই ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে? ধরো তোমরা সবাই ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এখন তুমি যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে গেছো, ধরো একটা সার কারখানায় তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমিন, সেরা। আচ্ছা, একটা সার কারখানায়, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রির মধ্যে তুমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে গেছো। তোমাকে সরকার বলছে যে, ইঞ্জিনিয়ার সাহেব, আমাকে আপনি প্রতিদিন 1 টন করে ইউরিয়া সার বানায় দিবেন। 1 টন। বুঝছো? 1 টন কি বানাবো? ইউরিয়া সার। তো ইউরিয়া সার বানানোর জন্য আমাদের লাগবে অ্যামোনিয়া। আমরা জানি এই অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডকে বিক্রিয়া করে ইউরিয়া সার বানানো হয়। বুঝছো? ইউরিয়া সার বানানো হয়। তো আগে তো অ্যামোনিয়া বানাইতে হবে। তো অ্যামোনিয়া বানানোর জন্য শুরুতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে নিয়ে আমরা বিক্রিয়া শুরু করি। বুঝছো? কিভাবে বিক্রিয়া শুরু করি? শুরুতে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে একটা বিক্রিয়া পাত্রে নিই। বিক্রিয়া পাত্রে নিয়ে ওই বিক্রিয়া পাত্রে আমরা তাপমাত্রা রাখি 450 থেকে 550। এই দেখো, ইঞ্জিনিয়ার হলে কি কি কাজ করবা দেখো। আমরা তাপমাত্রা কত রাখি? 450 থেকে 550 ডিগ্রি, ঠিক আছে? তাপমাত্রা রাখি, সরি, চাপ রাখি হচ্ছে 200 থেকে 250 এটিএম। 200 থেকে কি 250 এটিএম। এবং তার সাথে আমরা কিছু প্রভাবক অ্যাড করি, আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড, এরকম কিছু প্রভাবক আমরা ব্যবহার করি। ঠিক আছে মেহেদী হাসান, মনোযোগ দিয়ে শোনো। ভাইয়া তুমি একই কমেন্ট বারবার কপি পেস্ট করতেছো, এটা এই আজকের ক্লাসের সাথে রিলেভেন্ট না, ঠিক আছে মেহেদী? এটা মনোযোগ দাও। তো আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিয়ে কি করলাম? বিক্রিয়া শুরু করলাম, ঠিক আছে? এই যে এখানে নিলাম হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলায়ে আমরা বিক্রিয়াটা শুরু করলাম। তাপ দিচ্ছি, এখানে তাপ দিচ্ছি। দেখা গেল কি শুরুতে খুব সুন্দর বিক্রিয়া হয়, খুবই সুন্দর বিক্রিয়া হচ্ছে, ভালো কথা। নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতেছে। কিন্তু আশ্চর্যজনক একটা বিষয় খেয়াল করা গেল, যে একটা সার্টেন মোমেন্ট পর বিক্রিয়াটা আর সামনের দিকে আগায় না। ব্যাপারটা এমন হয়ে গেছে, বাচ্চারা কেউ লিখবা না, হ্যাঁ? এই জায়গাটা দেখো, শুরুতে আমাদের বিক্রিয়ক ছিল, কারা ছিল? নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন। নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন তারা সুন্দর করে বিক্রিয়া করে করে সামনের দিকে আগাচ্ছে। বুঝছো? এতে বিক্রিয়া করে করে সামনের দিকে আগাচ্ছে। দেখা গেল শুরুতে বিক্রিয়ার হার যত থাকে, যত দ্রুত বিক্রিয়া করে, সময়ের সাথে সাথে না তার গতি স্লো হয়ে যায়। বুঝতেছো কিনা সাফায়েত হোসেন? তো খেয়াল করো, শুরুতে সে খুব দ্রুত বিক্রিয়া করতেছে, তো আস্তে আস্তে যখন সময় যাচ্ছে তখন বিক্রিয়া না স্লো হয়ে যাচ্ছে। তো ঘটনাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, বাচ্চারা শুরুতে বিক্রিয়ার হার অনেক বেশি ছিল, তো আস্তে 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 বিক্রিয়ার হার কমতে কমতে এক সময় দেখা গেল আর কোনো হার পাওয়া যাচ্ছে না। বুঝছো? এট দ্য সেম টাইম, সেম আবার এই যে খেয়াল করো, যতটুকু অ্যামোনিয়া তৈরি হয়েছে সেই অ্যামোনিয়াটুকু আবার দেখা গেল উল্টা পথে বিক্রিয়া করে আসে, অর্থাৎ অ্যামোনিয়া আবার ভেঙেও যায়। ঠিক আছে? তো ভেঙে যাওয়ার এই বিক্রিয়াকে আমরা কি বলি? আমরা বলি বিপরীত বিক্রিয়া বা রিভার্স রিঅ্যাকশন।
রিভার্স বিক্রিয়া, ঠিক আছে, পশ্চাৎমুখী বিক্রিয়া বা রিভার্স রিঅ্যাকশন। সামনের দিকে যেটা যায় এটাকে আমরা বলি ফরওয়ার্ড রিঅ্যাকশন। বাচ্চারা মনোযোগ, সামনের দিকে যেটা যায় এটাকে আমরা বলি ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর পেছনের দিকে যেটা আসে এটাকে আমরা বলি কি রিভার্স রিঅ্যাকশন। ঠিক আছে, তো শুরুর দিকে দেখো বাচ্চারা ফরওয়ার্ড রিঅ্যাকশনটা অনেক বেশি ছিল, এফটা হচ্ছে ফরওয়ার্ড, ঠিক আছে, অনেক বেশি ছিল। সময়ের সাথে সাথে এটা কমতে কমতে একদম এক্স অক্ষে সমান্তরাল হয়ে যায়। একই সময়ে দেখা যায় অ্যামোনিয়া যেটা তৈরি হয়েছে এটাও বিক্রিয়া করতে 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 এক সময় সমান হয়ে যায়। তো এই বিক্রিয়াটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড বা রিভার্স রিঅ্যাকশন, আর বি। তো এটাকে আমরা বলতেছি কি সম্মুখ বিক্রিয়া, আর বাচ্চারা এটাকে আমরা কি বলতেছি বিপরীতমুখী বিক্রিয়া বা রিভার্স রিঅ্যাকশন। ঠিক আছে, তার মানে এই দুইটা বিক্রিয়ার হার একটা সময় পরে দেখা গেল কি সমান হয়ে গেছে। এই দুইটা বিক্রিয়ার হার একটা সময় পরে কি হয়ে গেল সমান হয়ে গেল। তো এই পরিস্থিতিতেই আমরা দেখতে পাই যে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান ব্যাকওয়ার্ড বা রিভার্স রিঅ্যাকশন রেট, এবং এই অবস্থাকে আমরা বলি সাম্যাবস্থা। একটু মিলায় দেখো তো তোমাদের বইয়ে এই ছবিটা আছে কিনা, এটা মিলায় দেখো বাচ্চারা, এই ছবিটা তোমাদের বইয়ে আছে কিনা। তোমরা শুরুতে কি করবা, এই ছবিটা এঁকে ফেলবা, সুন্দর করে এঁকে ফেলো, লিখে ফেলো, লেখার পর আমি আরেকবার বোঝাবো। লিখো বাচ্চারা, লিখো, সবাই লিখো। হ্যাঁ, তোমাদের 162 নাম্বার পেজে আছে, তাহলে সবাই লিখে ফেলো। লেখা শেষ হলে ডান লিখো, হ্যাঁ ডান, প্রত্যেকে লেখা শেষ হলে ডান লিখবা, আমি পরে আরেকবার বোঝাবো তোমাদেরকে। এই সময়ের লেখচিত্র শুরুতে যেটা থাকে ওটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর রাখি, দ্বিতীয়ত যেটা আসে ওটাকে আমরা এক্স অক্ষ বরাবর রাখি, এই আর কি বিক্রিয়ার হার বনাম সময়। তো এটা আমি একবার বোঝাবো এখন, দেখো একবার না আরেকবার বোঝাবো। মনোযোগ ছেলেরা মেয়েরা মনোযোগ। তোমরা ইঞ্জিনিয়ার হইলা, তো সরকার তোমাকে বললো কি তোমার 1 টন ইউরিয়া সার তৈরি করতে হবে, ঠিক আছে। তো 1 টন ইউরিয়া সার তৈরি করার জন্য ধরে নাও, জাস্ট কথার কথা আর কি, কথার কথা, তোমরা 1 টন কাঁচামাল নিস, 1 টন কাঁচামাল নিস, খুব মনোযোগ দিয়ে চিন্তা করো, 1 টন কাঁচামাল নিস। তো দেখা গেল তুমি বিক্রিয়া শুরু করছো, বিক্রিয়া শুরু করতে 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 সময় যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যখন এখান থেকে 200 কেজি এর মতো অ্যামোনিয়া তৈরি হয়েছে, তখনই বিক্রিয়াটা গেছে থেমে, আর তো বিক্রিয়া হয় না বাচ্চারা, আর কোনো মতেই বিক্রিয়া হয় না, ঠিক আছে, বিক্রিয়া থেমে গেছে বলে মনে হচ্ছে, আর নতুন করে আমরা কোনো অ্যামোনিয়া পাচ্ছি না, 200 কেজি হয়েছে তো হয়েছেই, থেমে গেছে, আর বিক্রিয়া হচ্ছে না। তো এই অবস্থাটাকে কি বলে? হ্যাঁ, এই অবস্থাটাকে বলে সাম্যাবস্থা, যে অবস্থায় একটা বিক্রিয়া আপাত দৃষ্টিতে থেমে গেছে বলে মনে হয়, আর কোনো বিক্রিয়া হচ্ছে না, কোনো নিট বিক্রিয়ক উৎপাদের দিকে যাচ্ছে না, কোনো উৎপাদক বিক্রিয়কের দিকে আসতেছে না, এই অবস্থাটাকে আমরা বলি সাম্যাবস্থা। তো অ্যাকচুয়ালি কি ঘটে এই পরিস্থিতিতে? এই পরিস্থিতিতে যেটা ঘটে, শুরুতে তো দেখো এই নাইট্রোজেন আর হাইড্রোজেন তারা মিলে খুব সুন্দর অ্যামোনিয়া তৈরি করলো, তাই না? এই জন্য এটাকে আমরা বলতেছি এই যে শুরুতে আমাদের সম্মুখ বিক্রিয়ার হার ছিল অনেক বেশি, তো আস্তে আস্তে যখন বিক্রিয়া করে করে এই বিক্রিয়কের পরিমাণ কমে গেল, বিক্রিয়কের পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে তার বিক্রিয়ার হারও কমে গেল। আবার চিন্তা করো, যখনই এই অ্যামোনিয়া তৈরি হইতেছে, এই অ্যামোনিয়া যত তৈরি হয় ততই দেখা যায় এই অ্যামোনিয়া ভেঙে ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করে। এটা খুবই বাজে একটা বিক্রিয়া, দেখা যায় কি যে খুব বেশি একটা অ্যামোনিয়া তৈরি করা যায় না, ঠিক আছে। তো দেখা গেল কি এই যে যতগুলো অ্যামোনিয়া তৈরি হয়েছে তারা আবার উল্টা দিকে বিক্রিয়া করতে 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 এমন পর্যায়ে চলে গেল যে যে হারে নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় সেই একই হারে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেনে রূপান্তরিত হয়। আমি আরেকবার বলি কথাটা, যে হারে যতটুকু গতিতে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, ঠিক ততটুকু গতিতেই
অ্যামোনিয়া ভেঙে ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করে। এতে দেখা যায় কি যে নিট কোনো পরিবর্তন হয় না। বাচ্চারা বিক্রিয়া কিন্তু হয়, কিন্তু নিট পরিবর্তন হয় না। তো এই অবস্থায় আমরা বলতে পারি, খেয়াল করে দেখো, এই যে সাম্যাবস্থাটা, এই অবস্থায় আমরা বলতে পারি বিক্রিয়া কিন্তু চলমান। লিখে ফেলো বাচ্চারা, এই অবস্থায় লিখো বিক্রিয়া চলমান। এই প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে, সাম্যাবস্থায় কি বিক্রিয়া থেমে যায়? এরকম প্রশ্ন আসে। এই তোমরা অ্যান্সার করো, সাম্যাবস্থায় কি বিক্রিয়া থেমে যায়? বলো তো। হ্যাঁ, সাদমান বলতেছে যে ভাইয়া তাহলে অ্যামোনিয়া তৈরি হওয়ার সাথে সাথে আলাদা করে নিলেই হয়, যাতে একে আর ভাঙতে আমরা না দিতে পারি। হ্যাঁ, এই কাজগুলো আমরা করব, একটু পরেই আমরা করব, খালি দেখো। আচ্ছা, বিক্রিয়া চলমান, তাই না? তাই না? বিক্রিয়া কিন্তু থেমে যায় না বাচ্চারা, বিক্রিয়া চলমান থাকে। বিক্রিয়া চলমান, জাস্ট নিট পরিবর্তন হয় না, নিট পরিবর্তন শূন্য। আপাত দৃষ্টিতে মনে হয় যে বিক্রিয়াটা থেমে গেছে, কিন্তু আসলে বিক্রিয়া থেমে যায় না, বিক্রিয়া চলমান আছে। ঠিক আছে? আচ্ছা, ইউরিয়ার সংকেত পরে বলবো না। তো এই হচ্ছে সাম্যাবস্থা। তো দেখা গেল কি সাম্যাবস্থায় বিক্রিয়া তো আপাত দৃষ্টিতে থেমে গেছে, তাই না বাচ্চারা? থেমে গেছে। আর তৈরি হইলো কতটুকু অ্যামোনিয়া? তৈরি হইলো মাত্র 200 কেজি অ্যামোনিয়া। আয় হায়, আয় হায়, আর তো আমরা তৈরি করতে পারতেছি না। আমরা যদি ঠিকঠাক অ্যামোনিয়া তৈরি করতে না পারি, ঠিকঠাক ইউরিয়া সারও তৈরি করতে পারবো না। যদি ইউরিয়া সার তৈরি করতে না পারি, আমাদের চাকরি থাকবে? হ্যাঁ মহিন, মেসেজ দেখা যাচ্ছে, বলো, চাকরি কি থাকবে? চাকরি থাকবে না রে, চাকরি আর থাকবে না। আচ্ছা, চাকরি আর থাকবে না। তো চাকরি বাঁচানোর জন্য কি করতে হবে? এবার লেখো, চাকরি বাঁচাবো আমরা। লেখো বাচ্চারা, চাকরি বাঁচাবো। এমত অবস্থায় চাকুরি বাঁচাতে আমাদের করণীয় কি? আমরা কিভাবে চাকরি বাঁচাবো? কিভাবে আমরা চাকরি বাঁচাবো? এই চাকরি বাঁচানোর উপায় বলে দিয়ে গেছেন একজন মানুষ। উনি হলেন লা শাতেলিয়ার। এই চাকরি বাঁচানোর একমাত্র পদ্ধতি হচ্ছে লা শাতেলিয়ার। লা শাতেলিয়ার আমাদেরকে যা যা বলে দিয়ে গেছেন, আমরা যদি সেই কাজগুলো করতে পারি, আমাদের চাকরিটা বেঁচে যাবে। ঠিক আছে? চাকুরি, চাকুরি বা চাকরি, আরে রস্বইকার দীর্ঘইকার এইসব রসায়নের ক্লাসে খাটে না রে বাচ্চারা। আচ্ছা, তাহলে এই লা শাতেলিয়ারের নীতি অবলম্বন করতে হবে। লিখে রাখো, লা শাতেলিয়ারের নীতি অবলম্বন করতে হবে, অবলম্বন করিতে হইবে। মানে আমরা চলিত ভাষায় লিখি, অবলম্বন করতে হবে। এই লা শাতেলিয়ারের নীতি অবলম্বন করলে, তার নীতি অনুসরণ করলে সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া পাওয়া যাবে। তার নীতি অনুসরণ করলে কি হবে? সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া উৎপাদন করা যাবে। এই প্রশ্নটা কিন্তু আসবে, হ্যাঁ, যে লা শাতেলিয়ারের নীতি ব্যবহার করে আমরা কিভাবে সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া তৈরি করব। সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া উৎপাদন করা সম্ভব। ঠিক আছে? এবং এই কাজটা একজন করছিল। আমি দেখি তো তোমরা কেউ জানো কিনা ওই মানুষটার নাম। আচ্ছা, অ্যামোনিয়া হচ্ছে প্রধান কাঁচামাল, ইউরিয়ার প্রধানতম কাঁচামাল হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, আমি নীতি বলবো বাচ্চারা, নীতি বলবো, নীতিটাই তো ইম্পর্টেন্ট। বলো তো, একজন মানুষ আছে যে মানুষটা এই নীতি অবলম্বন করছিল, করে তার চাকরি বাঁচাইছে। আর এই ছেলেপেলেরা আমার নাম নিচ্ছে না, আমি অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ার না, আমি একজন ফার্মাসিস্ট। ঠিক আছে, আমি ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ার বলতে পারো। আচ্ছা, না রে, কারোর কারোর কথাই তো হচ্ছে না। হেবার সেরা, কে বলছে? রিফাত, রিফাত বলছে সবার আগে, নাকি রিফা? খেয়াল করতে পারলাম না তো। হেবার, হেবার নামে বিজ্ঞানী, হেবার। আরে বিজ্ঞানী হেবার বোস, ফ্রিডস হেবার, ফ্রিডস, ফ্রিডস হেবার।
ফ্রিটজ হ্যাবার, জার্মান বিজ্ঞানী, নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানী ফ্রিটজ হ্যাবার এই পদ্ধতি অনুসরণ করেন। খুব সুন্দর কাজ করছিলেন তিনি। আমরা এখন তার পদ্ধতিটাই দেখব। হ্যাঁ, ফ্রিটজ হ্যাবার সবার প্রথম খুবই কার্যকরভাবে অ্যামোনিয়া তৈরি করে দেখাইছেন। সেরা। এই প্রসেসটাকে আমরা বলি হ্যাবার বস প্রসেস। হ্যাবার এবং তার সাথে তার আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিল, হ্যাবার বস প্রসেস। এই হ্যাবার বস পদ্ধতিতে আমরা সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া তৈরি করে দেখব। ঠিক আছে, সবাই রেডি? লিখে ফেলো, লিখে ফেলো। হ্যাবারের পদ্ধতি, সরি হ্যাবারের পদ্ধতি, লা-শাতেলিয়ারের নীতি। লেখো বাচ্চারা, লিখো। আজকে রসায়ন জানে না বলে ইয়াসিন বাচ্চাটার চাকরি চলে গেল। ডান, তাই না? ডান, লিখো লা-শাতেলিয়ারের নীতি। লা-শাতেলিয়ারের নীতি, লা-শাতেলিয়ারের নীতি। আমার ছোট্ট বাচ্চারা, জলে স্থলে আকাশে বাতাসে যখনই যে অবস্থায় তুমি থাকো, জাস্ট আমি বলবো যে লা-শাতেলিয়ারের নীতি, শোনার সাথে সাথে তোমরা একটা কথা বলে ফেলবা যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটি নিয়ামক পরিবর্তন করা হলে সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। বলতে পারবা? দেখো তো প্রত্যেকের বইয়ে এই কথাটা বলা আছে কিনা। যে কোনো অবস্থায় যে কেউ জাস্ট তোমাকে বলবে লা-শাতেলিয়ারের নীতি, শোনার সাথে সাথে তুমি বলবা এই নীতিটা। এই নীতি এত গুরুত্বপূর্ণ, তোমরা এখন ক্লাস 10-এ পড়ো, ক্লাস 11, 12, 13, 14, 15 নীতিটা। এই নীতি এত আসলে বলো, বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটি নিয়ামক পরিবর্তন করা হলে সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
এটাই বোঝাবো, বাকি ক্লাস জুড়ে এই প্রশমিত শব্দটাই বোঝাবো। আগে কয়েকটা জিনিস ক্লিয়ার করি। বাচ্চারা বলো, নিয়ামক মানে কি? বলো, নিয়ামক মানে কি? নিয়ামক হলো যারা সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে তাদেরকে নিয়ামক বলে। যারা সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে তাদেরকে কি বলে? বাচ্চারা নিয়ামক বলে। এই নিয়ামক কারা কারা? এই নিয়ামক হচ্ছে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। আমরা যদি তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা যে কোনো এক বা একাধিক নিয়ামককে পরিবর্তন করি, সাম্যাবস্থা শেষ হয়ে যাবে, সাম্যাবস্থা আর থাকবে না। ঠিক আছে? আমরা যখন এই পরিবর্তনটুকু করব, দেখা যাবে সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তন হবে যেন এই ফলাফলটা প্রশমিত হয়। এর মানে কি? ফলাফল প্রশমিত হওয়ার মানে কি? এই যে আমরা কি তৈরি করতেছি, আমরা ইঞ্জিনিয়ার মানুষ, ইঞ্জিনিয়ারের মতোই চিন্তা করতে হবে। দেখো, যখন অ্যামোনিয়া তৈরি হয়, সেই সাথে 92.3 কিলোজুল তাপ তৈরিও হয়। দেখো, প্রতি মোল অ্যামোনিয়া তৈরির সাথে সাথে 92.3 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। খেয়াল করে দেখো বাচ্চারা, 1 নাম্বার বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী। বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ এক্সোথার্মিক রিঅ্যাকশন। ব্যাপারটা এমন হইছে, দেখো ব্যাপারটা এমন হইলো যে একে তো তাপ তৈরি হয়। এবার তুমি চিন্তা করো বাচ্চারা, তুমি ধরো তাপমাত্রা বাড়ায় দিছো। ধরো তুমি কি করলা? তাপমাত্রা বাড়াচ্ছ। খুব মনোযোগ। তাপমাত্রা ধরো বাড়াইছো। এবার কি হবে? মনোযোগ। এটা একটা সাম্যাবস্থায় আছে। এই তাপমাত্রা দেখো ডান পাশে, তাপমাত্রা কি ডান পাশে। তো তুমি যদি আরো তাপ দাও তাহলে কি ডান পাশটা ভারী হয়ে যাবে না? একটা দাঁড়িপাল্লার মতো চিন্তা করো বাচ্চারা, একটা দাঁড়িপাল্লার মতো চিন্তা করো। তো দাঁড়িপাল্লাটা এখন একদম সমান লেভেল অবস্থায় আছে, ব্যালেন্সড অবস্থায় আছে। তুমি যখন তাপমাত্রা বাড়ায় দিবা তখন ডান পাশ ভারী হয়ে যাবে। তো ডান পাশ ভারী হলে তো হবে না। এই যে দেখো, এই হচ্ছে আমাদের দাঁড়িপাল্লা। ডান পাশ যদি ভারী হয়ে যায় তখন এই ডান পাশকে একটু কমাইতে হবে, কমাইলেই আবার দুইটা ব্যালেন্স হবে। তখন দেখা যাবে যদি আমরা তাপমাত্রা বাড়ায় দেই তখন দেখা যাবে সাম্যাবস্থা পেছনে যাবে, বামে যাবে, বামে, বামে বা পেছনে যে কোনো একটা লিখতে পারো। সাম্যাবস্থা কোন দিকে যাবে বাচ্চারা? বামে যাবে। খেয়াল করো, তাপ তৈরি হয়, তুমি আরো তাপ দিচ্ছ, তাহলে ঘটনাটা কি উল্টা হয়ে গেল না? তখন বিক্রিয়া চাইবে যে আর ভাল লাগতেছে না ভাই, একে তো আমি তাপ তৈরি করতেছি, তার উপর আরো তাপ দিচ্ছে, আমি কি করবো? এবার উল্টা পথে যাব। উল্টা পথে গেলে এক্সট্রা যতটুকু তাপ তৈরি হয়েছিল সেটা আবারও শোষিত হয়ে যাবে। এই আর কি। একটা মনে রাখবা, একটা বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, সম্মুখ বিক্রিয়া, দেখো সম্মুখ দিকে যদি তাপ উৎপাদী হয় পশ্চাৎ দিকে কিন্তু তাপ হারি হবে, এটা মনে রাখবা। তাপমাত্রা নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ডেল্টা এইচ দিয়ে লিখো, দেখো ডেল্টা এইচ দিয়ে লিখলে আবার এটা মাইনাস হয়ে যাবে, 92.3 কিলোজুল। বুঝছো? ডেল্টা এইচ দিয়ে লিখলে ওটা মাইনাস হবে, যাই হোক। আর তুমি যদি ডিরেক্ট উৎপাদের সাথে লিখে দাও তাহলে এটা প্লাস হয়ে যাবে। বুঝতেছো কিনা? তাহলে এই হচ্ছে ঘটনা যে তাপ উৎপাদী বিক্রিয়া হলে তাপমাত্রা বাড়ালে সোজা উল্টা দিকে যাবে। ক্লিয়ার? আর যদি তাপ হারি হতো তাইলে আবার উল্টা ঘটনা ঘটতো। তো এবার আমরা কি করব? তাপমাত্রা কমানো হলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? বলো দেখি। সাম্যাবস্থা ডানে যাবে। যত ডানে যাবে তত বেশি উৎপাদ তৈরি হবে। তত বেশি উৎপাদ তৈরি হবে। বলো বুঝছো কিনা? এটা 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 বাদ, এটা নিয়ে চিন্তা করতে হবে না। বলো, এই তাপমাত্রা বাড়ানো কমানোর বিষয়টা বুঝতে পারছো কিনা? তাহলে আরেকবার বলে দেই। দেখো ভাইয়া, এটা একটু মুখস্থ করে ফেলবা। তাপমাত্রা বাড়ানো হলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা পেছনে যাবে, আর তাপমাত্রা কমানো হলে সাম্যাবস্থা সামনের দিকে যাবে, অর্থাৎ ডানে যাবে, বেশি বেশি উৎপাদ তৈরি হবে। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেই। এই যে দেখো, নাইট্রোজেন আর অক্সিজেন,
এই দুটা মিলে যখন বিক্রিয়া করে তখন 180 কিলোজুল তাপ শোষণ করে। একদম ফার্স্ট কি সেকেন্ড লেকচারে মনে হয় পড়াইছিলাম তাপ উৎপাদন এবং তাপহারী বিক্রিয়া। যাই হোক, এই ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা বাড়ালে এই যে সাম্যাবস্থা, সাম্যাবস্থা এবার ডানে যাবে। এটা আজকে রাত্রে বসে বসে চিন্তা করবা, ঘুমানোর আধা ঘন্টা আগে খাতাটা তুমি নিবা, নিয়ে শুয়ে শুয়ে খাতাটা দেখবা আর ভাববা যে কেন ঘটনাটা ঘটে। এর পরের দিন আমাকে বলবা যে ভাইয়া আমি এরকম শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, আমি এরকম একটা রেজাল্ট পাইছি। ঠিক আছে, তুমি কি রেজাল্ট পাইছো সেটা আমাকে জানাবা। আর এক্ষেত্রে তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বামে যাবে। ঠিক আছে, বামে যাবে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ তৈরি হয় সেখানে আরো তাপ দেওয়া যাবে না, সেটাকে ঠান্ডা করে ফেলতে হবে। কমন সেন্স। যে বিক্রিয়া তাপ তৈরি করতেছেই সেখানে আরো তাপ দিলে ভালো হবে না জিনিসটা, সেটাকে ঠান্ডা বানিয়ে ফেলতে হবে যাতে দ্রুত দ্রুত বিক্রিয়া সামনের দিকে যায়। আশা করি ক্লিয়ার। এখন তাহলে আমাদের কি করণীয়? আমরা যদি বেশি বেশি উৎপাদ তৈরি করতে চাই, মনোযোগ, আমরা যদি বেশি বেশি উৎপাদ তৈরি করতে চাই তখন আমাদের তাপমাত্রা কমাতে হবে। খেয়াল করে দেখো, এখানে আমরা যতই তাপমাত্রা কমাবো ততই সাম্যাবস্থা ডান দিকে যাবে, তত বেশি বেশি উৎপাদ তৈরি হবে। তাই না? অনেক সহজ না? সহজ। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। কি সমস্যা জানো? আমরা যদি তাপমাত্রা অনেক কমায় দেই তখন বিক্রিয়ার হার কমে যাবে, অর্থাৎ বিক্রিয়া এবার আস্তে 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 সংঘটিত হবে। যত বেশি তাপমাত্রা বাড়াবা তত দ্রুত বিক্রিয়া হয়। ঠিক আছে, ধরো যে খুব গরম, আজকে সারাদিনে ধরো অনেক গরম, তখন না তোমার মধ্যে একটা ছটফটানি ভাব তৈরি হবে, আরে ভালো লাগতেছে না, একটু নড়াচড়া করবা। কিন্তু যদি কোনোদিন খুব ঠান্ডা হয় তখন দেখবা যে একদম কাঁথামুড়ি দিয়ে ঘুমায় থাকবা, শুয়ে থাকবা। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা যে তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও তাহলে বিক্রিয়া দ্রুত সংঘটিত হবে, বিক্রিয়া দ্রুত আগাবে। যদিও সাম্যাবস্থা বামে চলে যাবে, খুব বেশি উৎপাদ তৈরি হবে না, বাট তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু তুমি যদি তাপমাত্রা কমায় দাও তাহলে ভাইয়া বিক্রিয়াটা হইতে বেশি সময় লাগবে। ধরো তুমি 1 টন অ্যামোনিয়া তৈরি করছো, যেটা তোমার 1 মাসে তৈরি করতে বলছে, এটা তোমার লেগে গেছে 1 বছর, তাহলেও কিন্তু লাভ হবে না, ব্যবসায় পুরা লাটে উঠে যাবে। বুঝতে পারছো? লাল বাতি জ্বলে যাবে। তো এই হচ্ছে সমস্যা। তো এখন তাপমাত্রা খুব বেশি কমানো যাবে না, তো খুব বেশি না কমায় আমরা একটা পরিমিত তাপমাত্রা রাখবো। এই তাপমাত্রাটাই বিজ্ঞানী হ্যাবার খুঁজে বের করছিলেন, পরিমিত, পরিমিত তাপমাত্রা, বা ইংরেজিতে যাকে বলে অপটিমাম টেম্পারেচার। তো এই বিক্রিয়ার জন্য একটা পরিমিত তাপমাত্রা লাগবে, যেই তাপমাত্রায় দেখা যায় সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া তৈরি হয়। সেই তাপমাত্রাই হলো 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ঘটনা কি হইলো, যে আমরা বলতেছি যে বাচ্চারা তাপমাত্রা কমায় দিলে বেশি বেশি উৎপাদ তৈরি হবে, কিন্তু তাপমাত্রা বেশি কমায় দিলে তো ঝামেলা, কারণ বিক্রিয়া তখন স্লো হয়ে যাবে। বিক্রিয়া যত স্লো হবে তোমার প্রোডাকশনে তত দেরি হবে। তো এই দেরি যাতে না হয়, বিজ্ঞানী হ্যাবার কি চিন্তা করলো যে আমরা এমন একটা তাপমাত্রা রাখি যে তাপমাত্রায় আমার সর্বোচ্চ পরিমাণে লাভজনকভাবে অ্যামোনিয়া তৈরি হবে। সেই তাপমাত্রাটাই হলো 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে শুধু অ্যামোনিয়ার ক্ষেত্রে। আই হোপ সবাই ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এবার আমরা একটু চাপের ক্ষেত্রে যাই। 2 নাম্বার চাপের প্রভাব। 1 নাম্বার আমরা দেখলাম তাপমাত্রার প্রভাব, 2 নাম্বার আমরা দেখব কি চাপের প্রভাব। চাপের প্রভাব। তো চাপের প্রভাব কখন থাকে? খেয়াল করবা, যদি কোনো বিক্রিয়ার ডেল্টা এন ইজ নট ইকুয়ালস টু 0 হয় তখনই ওই বিক্রিয়ায় লিখো, ওই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে। চাপের প্রভাব কি হবে? থাকবে। যদি ডেল্টা এন নট ইকুয়ালস টু 0 হয়। আর ডেল্টা এন যদি ইকুয়ালস টু 0 হয়ে যায়
তাহলে ওই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে না। এই তোমাদের আজকের হোমওয়ার্ক কিন্তু আজকের নোটটা ক্লাস নোটটাই আজকের হোমওয়ার্ক। তোমরা প্রত্যেকেই ক্লাস নোটটা আপলোড করবা তোমাদের নিজস্ব গ্রুপে, হয় শিখবো জিতবোতে নয়তো অন্য কোথাও। আমি দেখবো কে কত সুন্দর করে নোট করতে পারছো। ঠিক আছে, এই নোটটা কিন্তু জরুরি। না, টেম্পারেচার 450 থেকে 550 ওইটাই একদম কারেক্ট। অপটিমাম টেম্পারেচার 450 থেকে 550। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ডেল্টা এন মানে কি? ডেল্টা এন হলো গ্যাসীয় মোল সংখ্যার পরিবর্তন। ডেল্টা এন মানে কি বাচ্চারা? গ্যাসীয় মোল সংখ্যার পরিবর্তন। এই সবাই লিখো লিখো। আমরা এবার একটা এক্সাম্পল দিই। আমাদের সেই পরিচিত বিক্রিয়া দিয়ে আবারও স্টার্ট করি, কারণ এই বিক্রিয়াটাই সবসময় আসে পরীক্ষায়। মানে আমরা আমার 9 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি তো 2015-16 তখন ছিলাম 9-10-এ। তার মানে প্রায় 9-10 বছর হয়ে গেছে। যত পরীক্ষা দেখছি, কোনো না কোনো পরীক্ষায় এই বিক্রিয়া থেকেই প্রশ্ন আসছে। ঠিক আছে, এই বিক্রিয়া থেকেই প্রশ্ন আসে, এটা থেকে। এই জন্য আমরা এটা দেখাচ্ছি। দেখো বাচ্চারা, তোমরা প্রত্যেকে জানো নাইট্রোজেন একটা গ্যাসীয় পদার্থ, হাইড্রোজেন একটা গ্যাসীয় পদার্থ, অ্যামোনিয়াও একটা গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, অ্যামোনিয়াও কি একটা গ্যাসীয় পদার্থ। তাহলে এই বিক্রিয়ার ডেল্টা এন কত? এই বিক্রিয়ার ডেল্টা এন সমান, দেখো পরিবর্তন কতটুকু হয়েছে, পরিবর্তন মানে পরেরটা মাইনাস আগেরটা। বিক্রিয়া যখন হয়েছে তখন 2 মোল গ্যাস কমে গেছে। ঠিক আছে, এই যে দেখো বিক্রিয়কে ছিল 4 মোল, উৎপাদে হচ্ছে 2 মোল, তাইলে কমলো কত? 2 মোল কমে গেছে। বুঝতে পারছো না? লিকুইড বা সলিড অবস্থায় আমরা ডেল্টা এন হিসেব করব না। ডেল্টা এন হিসেব করি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। আমরা জানি শুধুমাত্র গ্যাসেরই চাপ আছে। ঠিক আছে, এই গ্যাসীয় চাপ, প্রেসার, যেটা অ্যাটমসফেরিক প্রেসার বাচ্চারা, এটা হচ্ছে গ্যাসের চাপ, অন্য কিছু না। এই চাপটা কি? গ্যাসের চাপ। গ্যাসের চাপের প্রভাব। ঠিক আছে, এই হলো -2, যেহেতু 2 মোল কমে গেছে তাই -2। এরপর আরেকটা দেখি পারো কিনা। ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, সলিড, এটাকে যখন আমরা আবদ্ধ পাত্রে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তখন এইখান থেকে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন তৈরি হবে, সলিড চুন, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। এবার তোমাদেরকে বলতে হবে এই বিক্রিয়ার জন্য ডেল্টা এন এর ভ্যালু কত। যে বলতে পারবা তার জন্য একটা কি থাকবে। যাই হোক, অনলাইনে এসব বলতে হবে না, তোমাদের জন্য একটা কংগ্রাচুলেশন থাকবে। একটা সবার প্রথম সামিয়া আফরিন অ্যান্সার করছে, কংগ্রাচুলেশন সামিয়া আফরিন, বিগ ক্ল্যাপ। মেহেদি, তারপর সৌম্যজিৎ। আচ্ছা, এবার অনেক দ্রুত চলে যাচ্ছে, এবার আর পড়তে পারতেছি না। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি উৎপাদে আছে 1 মোল গ্যাস, আর বিক্রিয়কে কোনো গ্যাস নাই, 0। এই ক্ষেত্রে দেখো মোল সংখ্যা বেড়ে গেছে, 1 মোল গ্যাস বেড়ে গেছে। এই বাচ্চারা মনোযোগ, যারা -1 লিখতেছো খুবই সাবধান। এটা কিন্তু সলিড, এটাও সলিড। তার মানে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। ডেল্টা এন মানে কি? প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যা। তো প্রোডাক্টের মধ্যে দেখো জাস্ট 1 মোল গ্যাস আছে, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর ক্যালসিয়াম অক্সাইড তো সলিড, ক্যালসিয়াম কার্বনেটও সলিড। তার মানে 1 - 0 মানে 1। এই 1 মোল, অর্থাৎ এই ক্ষেত্রে চাপ বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে চিন্তা করো এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে। তাহলে আরেকটা বিক্রিয়া দেখাই, বলো বাচ্চারা। হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস, এই দুইটা গ্যাস মিলে তৈরি হলো 2টা হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। এই বিক্রিয়ার ডেল্টা এন সমান কত? দেখি ডেল্টা এন সমান কত। আদিত্য সেরা, একদম সবার প্রথমে আদিত, আদিয়াত,
আদিয়াত সবার প্রথম অ্যান্সার করছে, তারপর সাদমান অ্যান্সার করছে, সেরা, কংগ্রেচুলেশন বাচ্চারা। সাদমান, হ্যাঁ হ্যাঁ সাদমান, হ্যাঁ ঠিক আছে। তারপর সুলতান মাহমুদ। দেখো বাচ্চারা, এখানে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা হচ্ছে 2 মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা 1 + 1 0।